সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশ গড়ি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন দেশের প্রবীণ তিনজন বিজ্ঞ ব্যক্তি। আমার ডানে আছেন জনাব শামসুল হক হায়দরি, উনার সাংবাদিকতার ক্যারিয়ার প্রায় 40 বছরের উপরে। আমার বামে আছেন জনাব অধ্যাপক মাইমুল আহসান খান স্যার, এরপরে আছেন অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমরা শুরুতে যাচ্ছি জনাব শামসুল হক হায়দরি ভাইয়ের কাছে। 1971 সালে আমরা একটা নতুন দেশ গড়ার জন্য আমরা এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে, একটা যুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম। লক্ষ্য ছিল একটাই, এক কথাই বললে নতুন দেশ গড়ি। সেই নতুন দেশ গড়তে এসে আমরা শুরুতেই হোঁচট খেলাম। আমরা দেখলাম যে আমরা যেভাবে স্বপ্নের যে দেশ আমরা চেয়েছিলাম সেই দেশ হচ্ছে না। এটি রাজনৈতিকভাবে বলি, অর্থনৈতিকভাবে বলি, অন্যান্য যে কোনো ক্ষেত্রে যে বিষয়টা আমাদের স্বপ্ন পূরণ করেনি। এরপরে ধারাবাহিকভাবে চলতে আছে নানা ওলটপালট রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের মানুষ, আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে যার যার অবস্থান থেকে আমরা একটা আন্দোলনের মধ্যেই আমাদের দিনগুলো কাটছিল যে না, আমরা যা চেয়েছি তা হয়নি, আমরা আমাদের প্রত্যাশিত সেই দেশটাকে গড়তে চাই। সে গড়ার মূল কারিগর যারা হচ্ছেন তারা হচ্ছেন যে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তারা, আমরা তাদেরকে সহযোগিতা করি। এই সহযোগিতার জন্য আমরা বারবার এখানে আন্দোলন সংগ্রাম, তারপর এখানে স্বৈরশাসন বিরোধী আন্দোলন এবং সর্বশেষ আমরা 24-এর যে গণ আন্দোলন যেটা সংগঠিত হলো, আমাদের দেশের তরুণ সমাজ যেটা করলেন, তাদের যে উদ্দীপনা, তাদের মধ্যেও যেটা আমরা 50 বছর আগে থেকে চিন্তা করছিলাম যে নতুন দেশ গড়ি, 50 বছর পরে এসে আমাদের পরবর্তী প্রজন্ম সে একই স্বপ্ন নিয়ে আবার আন্দোলনে নেমেছে। 24-এর গণ আন্দোলনের লক্ষ্য ঠিক একই। আমরা যেটা 50 বছর আগে থেকে যেই জিনিসটার যে প্রত্যাশায় আমরা বারবার মাঠে আসছি, বারবার আন্দোলন সংগ্রামে আসছি, ঠিক একই স্বপ্ন নিয়ে আমাদের নতুন প্রজন্ম যে 24-এর গণ আন্দোলনে তারা অংশ নিল এবং একটি সফল একটা আন্দোলন তারা সম্পন্ন করেছে বলে আমরা মনে করি। তো এই মুহূর্তে যেটা গণ আন্দোলন পরবর্তী, এখন প্রত্যাশার ঝাঁপে নিয়ে আমরা বসে আছি। তো এই মুহূর্তে করণীয় যেটা সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে যে ধারায় রাজনীতি হতো, দেশনীতি হতো বা অন্যান্য বিষয়গুলো পরিচালিত হতো, এখন সেভাবে আর হবে না। কারণ এখন প্রজন্মই পরিবর্তন হয়ে গেছে। কিভাবে পরিবর্তন হলো আপনি লক্ষ্য করে থাকবেন, আগামী যে নির্বাচন, জাতীয় নির্বাচন আমরা প্রত্যাশা করি, সেই জাতীয় নির্বাচনে যারা ভোটার হবেন তার অর্ধেকের বেশি কিন্তু তরুণ, যারা জীবনে প্রথম ভোট দেবেন। অর্থাৎ দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি এখন তরুণ এবং নেতৃত্ব তাদের কাছেই চলে যাচ্ছে। নতুন দেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের প্রতি এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে আমাদের নতুন প্রজন্ম কি চায়। তারা যা চায় সেই দৃষ্টিতে আমাদেরকে স্বপ্ন সাজাতে হবে এবং সেই স্বপ্ন সাজিয়ে আমাদেরকে আগামীর দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটাই হবে নতুন দেশ গড়ার জন্য আমাদের পদক্ষেপ। দর্শক মণ্ডলী, একজন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক জনাব শামসুল হক হায়দরি ভাই 71-এ ওনাদের যে স্বপ্নভঙ্গ হয়েছিল সে স্বপ্নভঙ্গের কথা বলেছেন। 90-এর গণ আন্দোলনে স্বৈরাচার পতনের পরে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নভঙ্গের কথাও বলেছেন। 24-এ যে আমরা নতুন স্বপ্নে যে রাস্তায় নেমেছিলাম, আমাদের তরুণ প্রজন্ম যে রাস্তায় নেমেছিল সেই স্বপ্নের কথা উনি বলেছেন। আমাদের যারা পলিসি মেকার আছেন তাদেরকে উনি এই তরুণ প্রজন্মের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন যাতে যথাযথ বাস্তবায়ন হয় ওই ব্যাপারে যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। তো এ পর্যায়ে আমরা যাব একজন প্রবীণ শিক্ষক জনাব মাইমুল আহসান খান স্যারের কাছে। আসলে দেশ বিপ্লবোত্তর সময়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সমস্ত বিশ্বের সার্বিক বিপ্লবোত্তর পরিস্থিতির আলোকে বিচার করতে গেলে এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়। প্রত্যেকটি দল এবং আদর্শের জন্যে এখন একটা বিরাট কঠিন অগ্নিপরীক্ষা, এবং গত এক বছরে যেটি ঘটেছে বা ঘটতেছে এটা অনেক দিক থেকে আশার আলো দেখাচ্ছে, আবার অনেক দিক থেকে হতাশ করছে। তো আমার ব্যক্তিগত বিবেচনায় হতাশার জায়গাগুলো অনেক কম, আশার আলোটাই বরং বেশি। আমাদের আশার আলোর একটা বড় কারণ হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র সমাজরা যারা অত্যন্ত উদ্যমের সাথে উৎসাহের সঙ্গে এখানে জীবন দিয়েছে
তাদের অনেক মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু হতে হয়েছে, যেমনটি 71 সালেও হতে হয়েছে। 71 এবং 24কে যারা মুখোমুখি করতে চায় তারা ব্যর্থ হচ্ছে, তারা ব্যর্থ হয়ে যাবে। 71 আর 24 মুখোমুখি হবে না। এটা আরেকটার পরিপূরক এবং ক্রমবিকাশের ধারা। এই ধারাতে এসে এই জাতি তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সন্ধানে উঠে পড়ে লেগেছে। একটি জাতির আগ্রহ অনেক বড় ব্যাপার এবং সম্মিলিত আদর্শ এটা আরও অনেক বড় ব্যাপার। আরবে যখন ইসলাম আসে সেখানে একটা বড় ব্যাপার ঘটে গেছিল, যে একটা কৌশল শিখিয়ে দিয়েছিলেন ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা হচ্ছে ইজমা, অর্থাৎ কনসেনসাস, যেটা বর্তমানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মতৈক্যের একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছে। জনসাধারণের মধ্যে কয়েকটা বিষয় মতৈক্য হয়ে গেছে, যেমন যারা স্বৈর শাসক হতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে, যারা ফ্যাসিস্ট হতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে, যে কোনোভাবেই একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটাতে হবে। আর এই সব কিছুর পথে বাধা হয়ে আছে বিদেশি শক্তিরা, বিশেষ করে ভারতীয় গুপ্তচররা, যাদের সংখ্যা বলা হচ্ছে প্রায় 25 থেকে 30 লক্ষ। বাংলাদেশ এমন একটি দেশ, স্বাধীন দেশ বটে, কিন্তু আরেকটি দেশের ভিতরে, আরেকটি দেশের পেটের ভিতরে। এতদিন পর্যন্ত তারা ভেবেছিল যে আমরা যেহেতু তাদের পেটের ভিতরে, তারাই শুধু একচ্ছত্রভাবে সুবিধা নেবে, এবং জনমানুষের মাঝে একটা দেশপ্রেমের একটা নতুন আবহাওয়া সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ হচ্ছে, কিন্তু দেশপ্রেম উদ্বুদ্ধ হলেই কি রাতারাতি মানুষ সৎ হয়ে যাবে? সত্য হবে না মানুষ। আমরা তো সেই অসৎ জীবনযাপনই করছি। কিন্তু জাতিগতভাবে যে আমরা পরিবর্তন চাই, এটা একটা বড় বিষয়। এই চাওয়াটাই একটা বড় বিষয়। কারণ আল্লাহ বলেন যে মানুষ যদি তার সমাজকে চেঞ্জ করতে চায়, কোনো রাষ্ট্রকে চেঞ্জ করতে চায়, অথবা তার ভাগ্যকে চেঞ্জ করতে চায় এবং সততার সঙ্গে সেই কাজগুলি করে যায়, তাহলে সে সফলকাম হবে। তো আমি ব্যক্তিগতভাবে যেমন আশাবাদী, তেমনি বলবো আমি অত্যন্ত সতর্কতার সাথে আশাবাদী। আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি, আমরা ব্যক্তিগতভাবে, গোষ্ঠীগতভাবে, সামষ্টিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে আমাদের দায়িত্ব পালনের উপর নির্ভর করবে আসলে আমাদের সামনে কি অপেক্ষা করতেছে। আপনি একজন প্রবীণ অধ্যাপক হিসেবে, আপনি আইনশাস্ত্রের একজন প্রবীণ অধ্যাপক, দেশ বিদেশে বিভিন্ন জার্নালে আপনার লেখা এসেছে। তো আমাদের যে প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্ম রয়েছে, তারা যে স্বপ্নে যে পরিবর্তনটা এনেছে, তাদের বিহেভিয়ার কেমন হওয়া উচিত? তারা নিজেরা কোন বিহেভিয়ার দেখালে পরে আমাদের এই যে আমাদের শামসুল হক হায়দরী ভাই, ওনারা 71-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, ওনাদের স্বপ্নভঙ্গ হয়েছে, 24-এর স্বপ্নভঙ্গ যাতে না হয়, আমাদের কোন বিহেভিয়ার আমাদের স্বপ্নের পথে আমাদেরকে নিয়ে যাবে? আমরা কতখানি সভ্য, ভদ্র এবং সৎ জীবনযাপন করতে পারবো, তার উপরে দেশের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করে। এবং আশার আলো হচ্ছে এখন বর্তমান দুনিয়াটা একটা বিশ্বজনীন সভ্যতার দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেশকে এখন আর দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে পারবো না, এবং ভারতও আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে পারবে না। সে কারণে এখানে আমরা চীনাদেরকে দেখতে পাচ্ছি, মার্কিনীদেরকে দেখতে পাচ্ছি, ইউরোপিয়ানদেরকে দেখতে পাচ্ছি, সবাই আমাদের উন্নয়ন সহযোগী হতে চায়। কিন্তু তারা তো বিনা পয়সা উন্নয়ন সহযোগী হবে না, তারা তো তাদের লাভটা নিয়ে তারপরে আমাদের সাথে উন্নয়ন সহযোগী হবে। এখন আমার দেশের লাভ, আমার জনগণের লাভ যদি আমি ধরে রাখতে না পারি, সেটা তো আমার ব্যর্থতা। তো সেজন্য এখানে আমাকে সফল হতে হবে। যে নতুন প্রজন্মের একটা বিরাট অভাব হচ্ছে পেশাগত দক্ষতা, 1, 2 হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। এখানে নতুন প্রজন্মটা ইনটুইটিভলি কারেক্ট কাজ করে, ইনটুইটিভলি। এখন ইনটুইটিভলি কিন্তু একটা বাচ্চাও কারেক্ট কাজ করে, কিন্তু এই বাচ্চাকে যদি আপনি রেগুলেট না করেন, বাচ্চার বিহেভিয়ার যদি ঠিক মতো আপনি নার্চার না করেন, তাহলে বাচ্চা কিন্তু বেশি দিন ভালো ব্যবহার করতে সমর্থ হবে না। এমন না যে সে চায় না ভালো হতে, সে ভালো হতে চাইলেও সে পারবে না। আমাদের নতুন প্রজন্মের এই জিনিসটা বোঝা উচিত যে পুরাতন প্রজন্মের কাছ থেকে তাদের অভিজ্ঞতা নিতে হবে, তাদের সাথে খোলাখুলি আলাপ আলোচনায় আসতে হবে, তাদের বুদ্ধি পরামর্শ যেমন নিতে হবে, তাদের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, এবং জেনারেশন গ্যাপটা যাতে খুব বড় ধরনের না হয়। আমরা এক জেনারেশন যদি আরেকটা জেনারেশনকে একেবারেই বুঝতে না পারি, তাহলে কিন্তু দেশ বেশি দূর অগ্রসর হবে না।
তবে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে এই চর্চাটাই চলতেছে, 1 বছরের বেশি সময় গেছে, অনেক অর্জন আছে, আবার অনেক অর্জন আমরা এখনো লাভ করতে পারি নাই। পড়াশোনাটা যদি ঠিক হয়ে যেত, যদি স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের ব্যবস্থাটা, শিল্পায়ন এবং নগরায়নের পরিচ্ছন্নতা যদি আসতো, এবং এখানে যদি দুর্নীতির মহোৎসব না ঘটতো, লুটপাটের মহোৎসবটা যদি ঠেকানো যায়, এবং আমি আশাবাদী যে সবাই সচেতন হলে এটা ঠেকানো যাবে। এই যে ধরেন প্রায় 12-14টা ব্যাংককে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে, এইটা আর ভবিষ্যতে হবে না। কিন্তু এই 10-12টা ব্যাংক যারা নিঃশেষ হয়ে গেছে, তাদেরকে আপনি বাঁচাবেন কীভাবে, সেই কৌশলও যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু আপনি দেশ বাঁচাতে পারবেন না, দেশের অর্থনীতি বাঁচাতে পারবেন না, দেশের শেয়ার বাজার বাঁচাতে পারবেন না, দেশের আবহাওয়া, পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ বাঁচাতে পারবেন না, দেশের নদী বাঁচাতে পারবেন না, দেশের শস্যক্ষেত বাঁচাতে পারবেন না। কাজে এখানে একটা হোলিস্টিক ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টের কথা আমরা বারবার বলতে চাইব, এবং আমরা চাইব যে আমরা একটা পরিপূর্ণ মানব সভ্যতার অংশ হয়ে আমাদের দেশবাসীকে অনেক কিছু উপহার দেব, এবং এতে আমাদের জীবন সার্থক হবে। ধন্যবাদ জনাব অধ্যাপক মাইমুল আহসান খান স্যার। এ পর্যায়ে আমরা যাব আমাদের আজকের আসরের একমাত্র রাজনীতিবিদ জনাব অধ্যাপক শেখ মহিউদ্দিন ভাইয়ের কাছে। শেখ মহিউদ্দিন ভাই জাতীয়তাবাদী ছাত্রদলের দক্ষিণ জেলার সভাপতি ছিলেন, এরপরে তাদের যেই মাদার সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ জেলার সেক্রেটারি ছিলেন জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। আজকে এমন একটা সময়ে আমরা এসে পৌঁছেছি, আমাদের হায়দারি ভাই যখন মুক্তিযুদ্ধ করেছে, ওই সময় আমরা ছাত্র ছিলাম। মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করলেও ছাত্র হিসাবে সেটার কোনো স্বীকৃতি ছিল না। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ দেখেছে, এক ধরনের লুটপাট, নৈরাজ্যের একটা হয়েছিল। যারা দেশ স্বাধীন করেছিল, প্রকৃত অর্থে যারা দেশ স্বাধীন করেছিল, তাদের মধ্যে সেটা ছিল না। যারা শুক্রবারের মুক্তিযোদ্ধা বলে যাদেরকে আখ্যায়িত করে, তারা যেভাবে লুটতরাজ করেছে, এই স্বাধীনতার যে একটা স্বপ্ন, সেটাকে ভঙ্গ হয়েছে। এরপরে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আমি এই এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাবরণও করেছি। এরশাদের পতন হলো। এরপরে এই গত বছর আমরা 36-এর যে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিশাল একটা স্বৈরাচারকে আমরা এদেশ থেকে হটিয়েছি। উদ্দেশ্য ছিল একটাই, একটা সুন্দর বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ গড়ার। এই সময়ে যারা আমরা এর বিরুদ্ধে, হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, পেশাজীবী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই আমরা একাকার হয়ে আন্দোলন করেছি। এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর আন্দোলন করেছে। 2017 সালেও আমি গুমো হয়েছি, কিন্তু আমরা রাজপথ থেকে চলে যাইনি। আমরা একটাই স্বপ্ন দেখতাম, মানুষ যখন আমাদেরকে বলতো তোমরা শেখ হাসিনাকে সরাতে পারবে না, আমরা বলতাম আমরা পারবো না। আল্লাহ কোনোদিন যদি গজব দিয়ে দেয় তার উপর, তাহলেই আমরা সরাতে পারবো। এই গজবটা আমি মনে করি এই ছাত্রদেরকে দিয়েই, 24-এর আন্দোলনের মধ্য দিয়েই এর পতনটা হয়েছে। এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলও ক্ষমতায় ছিল, গতানুগতিক দ্বারাই তারা দেশ পরিচালনা করেছে। আমাদের বর্তমান জাতীয়তাবাদী দলে যিনি অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি গতানুগতিকতার বাইরে আসার চেষ্টা করতেছে। কতটুকু সফল হবে সেটা পরবর্তী সময় বলবে, কিন্তু উনি যে ধারায় বিগত দিনে বিএনপি ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে, সমস্ত কিছুকে তিনি আমাদেরকেও যে ইনস্ট্রাকশন দেয়, ইভেন কি এমন কথা পর্যন্ত বলার চেষ্টা করতেছে কোনো বিচার আচারও না যাওয়ার জন্য। কারণ বিচার আচার এলে কোনো না কোনো পক্ষ অবলম্বন করতে হবে। এই যে একটা বড় দল হিসেবে মানুষের দৃষ্টি থাকে, অন্যদের দিকে দৃষ্টি যেটুকু না থাকে সেটুকু বড় দলের দিকে থাকে, কারণ আগামীতে যদি ক্ষমতায় আসে তার কি দোষ আছে সেটা বলার জন্য। এই যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা হচ্ছে, এই প্রপাগান্ডাটুকুকে করার জন্য, কন্ট্রোল করার জন্য তিনি ইতিমধ্যে 4-5 হাজার ছেলেকে বহিষ্কার করেছে। পতিত স্বৈরাচারের যারা দোসর ছিল, তারা তা কোনো না কোনোভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে। তারা আমাদের লোকদেরকে কখনো বিএনপি, কখনো জামাত, কখনো অন্য দল, কখনো বৈষম্যের সাথে মিলে এই দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করতেছে। এটা যদি আমরা রাজনৈতিক দলের লোকেরা যদি
অনুধাবন করতে না পারি, তাহলে সামনের দিকে নতুন যে একটা আমরা রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করছি, আমাদের প্রধান উপদেষ্টা যেই চিন্তাধারা নিয়ে বিদেশি বিনিয়োগের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করছে, সেটাতে আমরা পারবো কিনা সন্দিহান। জি, জনাব শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আপনার দল 5 থেকে 6 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে। গতকালকেও মিরসরাই 3 জন ছাত্র দলের নেতাকে বহিষ্কার করেছে। তো যেই অপকর্মগুলো হচ্ছে, আপনার ভাষায় সেটা হচ্ছে পতিত ফ্যাসিবাদের দোসর বা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নিষিদ্ধ যারা আছে তারা আপনাদের দলে, জামাতে বা বৈষম্যতে বিভিন্ন দলে গিয়ে আশ্রয় নিচ্ছে। তো আপনি একজন রাজনীতিবিদ, তো তারা আশ্রয় কেন পাচ্ছে? কেন আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে? আপনার যারা জানবাজ জুলাইতে আন্দোলনে ছিল, বিগত 17-18 বছর জেল জুলুমে ছিল, বিএনপি নেতাকর্মীরা, বিরোধী দল নেতাকর্মীরা রাতে ঘরে শুইতে পারে নাই, ধান খেতে শুয়ে সাপের কামড়ে তারা মারা গিয়েছে, এমন রেকর্ড এই দেশে আছে। তো এমন একটা পরিস্থিতি থেকে সুন্দর একটা পরিবেশ আসছে, তারপরেও কেন এই দলের কর্মীদেরকে যখন দল থেকে বহিষ্কার করে, যখন স্বাক্ষর করা হয়, তারও কষ্ট লাগে। এই পর্যায়ে ডিসিশন কেন নিতে হচ্ছে? এই জিনিসগুলো কেন পলিটিশিয়ানরা আগ থেকেই কন্ট্রোল করতে পারেন নাই? আসলে এই প্রশ্নটাও আপনার সময়ের দাবি রাখে। আমরাও এই প্রশ্নটা করি, আমারও নিজেরও প্রশ্ন। আমরা যখন এরশাদ বিরোধী, এই হাসিনা বিরোধী আন্দোলন করেছি, রাজপথে মিছিল করেছি, সাংবাদিক হিসেবে হায়দারি ভাইয়ের ক্যামেরায় হয়তো আছে, আমরা মিছিলে থাকতাম 1000-2000 লোক। এখন আমরা মাঠে নামলে লোকে লোকারণ্য হয়ে যায়। হাইব্রিড মিছিলে এখন আমাদের আগে চলে যায়। সুতরাং আমরা মিছিলের আগে যেতে পারি না তাদের জন্য। এই অতি উৎসাহী যারা বিএনপি নেতা, তাদেরকে দমন করার জন্য আমাদের নেতা তারেক রহমান কড়া নির্দেশ দিয়েছে, এবং বহিষ্কার না, তাদেরকে কারাগারেও পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে। সুতরাং আমরা চাই, যদি এই অবস্থা ধরে রাখতে পারে, অবশ্যই আগামীতে যে সরকার, যদি আমরাও ক্ষমতায় আসি, আমাদের দলের মধ্যে যেরকম বিশৃঙ্খল লোক থাকতে পারবে না। এবং আমরা যদি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই অবস্থায় থাকতে পারি, তো শুধু আমাদের দল নেতাকর্মীরা থাকতে পারবে না কেন? এবং এটার উপরেই আমাদের নেতা তারেক রহমানের দৃষ্টি। সুতরাং আমরা এটাকে নিয়েই আগামীতে আপনাদের সাথে থেকেই রাষ্ট্র পরিচালনা করতে চেষ্টা করব, যদি দেশের জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নেয়। একটা কথায় আমাদের এই প্রজন্মকে, যারা দেশ এই 24-এর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা পরিবর্তন এনে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে, তাদেরকে উপযুক্ততা মধ্য দিয়ে তাদেরকে কাজে লাগিয়ে নতুন একটা বাংলাদেশ সাজাতে হবে। সেই বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। ধন্যবাদ জনাব অধ্যাপক শেখ মহিউদ্দিন ভাই। আমরা ছোট্ট একটা বিষয় জানবো জনাব শামসুল হক হায়দরী ভাইয়ের কাছে। আপনি ৭১-এ মুক্তিযুদ্ধ করেছেন, ৯০-তেও আপনি রাজপথে ছিলেন, ২৪-এও আপনি রাজপথে ছিলেন একে সাংবাদিক হিসাবে, সংবাদকর্মী হিসাবে। আপনার নেতৃত্বে আমরাও রাজপথে ছিলাম সংবাদ কাভারেজের জন্য। আপনার দেখা যে আন্দোলনগুলো ছিল, তরুণ প্রজন্মে এবার যারা বিপ্লব ঘটিয়েছে, যে অভ্যুত্থান যারা ঘটিয়েছে, আপনি ভেরিয়েশন অবশ্যই দেখেছেন। তো এই প্রজন্মে এসে তারা কিভাবে চললে পরে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে? আপনি স্বপ্নভঙ্গ হওয়া একজন বীর মুক্তিযোদ্ধা, তো এই জায়গা থেকে এদের স্বপ্ন যাতে ভঙ্গ না হয়, তারা কি করা উচিত বলে আপনি মনে করেন? এটা বিষয়টা খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে যারা এই আন্দোলনের সম্মুখ সারিতে এগিয়ে এসেছিলেন, এটা তো নিশ্চিত যে বিগত 15 বছর যাবৎ সরকার বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে বিভিন্নভাবে তারা রাস্তায় ছিল এবং আন্দোলন সংগ্রাম করে এসেছিলেন। তারা চেয়েছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এদেশের মানুষ তাদের ভোটটা দেওয়ার সুযোগ পাক, তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে তারা জিতিয়ে আনুক। কিন্তু বিগত সরকার স্বৈরাচারী বিধায় তারা সেই রাস্তায় হাঁটেনি, কারণ তারা জানতো যে নির্বাচন হলে তারা ফেল করবে। যে কারণে নির্বাচন ঠেকানোর জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকমের নির্যাতন নিপীড়ন তারা করেছে, সম্ভব হয়েছে সবগুলো তারা করেছে। কিন্তু আন্দোলন কখনো থেমে থাকেনি। আন্দোলন এক পর্যায় থেকে গিয়ে আরেক পর্যায়ে গেছে এবং উত্তরোত্তর এর শক্তি বৃদ্ধি পেয়েছে। কিন্তু যখন আমাদের তরুণ প্রজন্ম যখন মাঠে নেমে এলো, তখন কিন্তু এই আন্দোলনকে আর দমানো সম্ভব হয়নি। কারণ দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, বিক্ষোভ, সাধারণ মানুষের মধ্যে যা জমা ছিল, সবগুলোই কিন্তু একসাথে এদের সাথে মিশে গিয়েছিল। ফলে দেশে একটা বিশাল রকমের একটা আন্দোলনের একটা তোড়ে
ওই একটা সরকার, যে সরকার কখনোই এটাকে হটানো যাবে না বলে অনেকেই মনে করতেন, তারাও বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে এই সরকার যত বটবৃক্ষের মতোই দেখতে হোক, কিন্তু দেশের সাধারণ মানুষ এবং ছাত্র জনতা যখন এক হয়ে গেছে, তখন তাদের আর এখানে টিকে থাকার সম্ভব হয়নি। আপনার প্রশ্ন হলো যে তাদের স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত হবে, এটি পরিষ্কার। আমরা জানি যারা আন্দোলন করেছে, এই ছাত্র, তরুণ, সাধারণ মানুষ, তারা কিন্তু কেউ কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করেনি, এবং ক্ষমতায় যদি কেউ কেউ রাজনৈতিক দল সংগঠিত করেও, তার সংখ্যা কিন্তু আন্দোলনের তুলনায় অতি নগণ্য। এটাকে কিন্তু হিসাবে ধরা যায় না, কারণ এই দেশে যে পুরো জনগোষ্ঠী যেখানে রাস্তায় নেমে গেছে, সেখানে কিছু নেতৃত্ব আমাদের সেখান থেকে বেরিয়ে আসবে, খুব স্বাভাবিক। তারা আগামী নেতৃত্ব দেওয়ার জন্য রাজনৈতিক দল করবে, তারা রাজনীতিতে আসবে, নেতৃত্ব দেবে। কিন্তু সাধারণ মানুষ যারা, তারা শুধু একটাই জানে যে ছাত্র জনতা তারা কিভাবে তাদের স্বপ্ন পূরণ হবে। তারা দেখবে যে একটা স্বাধীনভাবে কথা বলার, নিজের ভোট নিজে দিতে পারার, এবং কোনো দুর্নীতিবিহীন একটি সুন্দর একটা রাষ্ট্র কাঠামো তৈরি হচ্ছে কিনা, হলে তাদের স্বপ্ন সফল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন দেশগড়ি অনুষ্ঠানের আজকের পর্বে 3 জন প্রবীণ ব্যক্তি এসেছেন। উনারা যার যার পেশায় একেবারে প্রবীণ। তো উনাদের যেই অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান আমাদের উদ্দেশ্যে উনারা প্রকাশ করেছেন, আমাদের নীতি নির্ধারক যারা আছেন, পলিসি মেকার যারা আছেন, ওনারা আমাদের এই বিপ্লবের যে স্বপ্ন, অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ধরে রাখার জন্য, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ওনাদের কথা থেকে যেই বিষয়গুলো উঠে এসেছে, এসব বিষয় মাথা রেখে ভবিষ্যতে পলিসি মেক করবেন, তাতে আমাদের আর কোনো আন্দোলনের জন্য, অধিকার আদায়ের জন্য রাস্তা যাতে আর নামতে না হয়। একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা যেভাবে আন্দোলনের সময় দিয়েছিল, সে স্বাধীনভাবে ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে তার পরিবার চালাবে। একজন ছাত্র পড়ালেখা শেষে সে একজন উদ্যোক্তা হবে, ভালো একটা চাকরি পাবে, তার পরিবার সচ্ছলভাবে চলবে। যে স্বপ্ন তারা দেখেছিল, সেই স্বপ্ন ভবিষ্যতে সুন্দরভাবে বাস্তবায়ন হোক, ওই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অন্য কোনো একদিন, অন্য কোনো এক অনুষ্ঠানে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।